থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা সবই পারলাম। এবারে আমরা সমাস যে 6 প্রকার পুরাতন বোর্ড বই অনুযায়ী এর 1 নাম্বার হলো দ্বন্দ্ব সমাস। আমরা এখন দ্বন্দ্ব সমাসটা শিখবো। ভালো করে খেয়াল রাখো, এই দ্বন্দ্ব বানানটাও কিন্তু চাকরি পরীক্ষা আসে। তা দেখো, দ্বন্দ্ব এই বানানে এই দয়ের নিচেও বফলা, এই দয়ের নিচেও বফলা, খেয়াল থাকে যেন। এই দ্বন্দ্ব বানানে দুইটা দয়ের নিচেই বফলা হবে, কিন্তু চমৎকার এই বানানটা আসে। পরীক্ষায় আসতে পারে দ্বন্দ্ব সমাসের আরেক নাম হলো বন্ধন সমাস। তা দ্বন্দ্ব সমাসের কাজকে বন্ধন তৈরি করে, স্বামী স্ত্রীর ভিতরে একটা মিলন ঘটিয়ে দেয়। হ্যাঁ, দুজন, একটা ছেলে একটা মেয়ের ভিতরে একটা বন্ধন সৃষ্টি করে। তার মানে এই দ্বন্দ্ব সমাসের আরেক নাম কোন সমাস? বন্ধন সমাস। এটা আপনারা অনেকেই জানতেন না। তাহলে এই দ্বন্দ্ব সমাসের আরেক নাম কি? বন্ধন সমাস। ক্লিয়ার? এরপরে দেখো, এই দ্বন্দ্ব শব্দটির অর্থ কি? এই দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু জোড়া, জোড়া লাগানো। তো দ্বন্দ্ব শব্দ পরীক্ষা অপশনে প্রথমে দেওয়া থাকবে মারামারি বা বিরোধ, কাটাকাটি, এরকম থাকবে। আসলে দ্বন্দ্ব মনে রাখবা, পরীক্ষা আসে দ্বন্দ্ব শব্দের অর্থ কি। তুমি দেখবা ডিকশনারিতে লেখা আছে দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি, বিরোধ, এগুলা। আসলে এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি, এই জিনিসটা তুমি মনে রাখবা, সমাজ থেকে ধরেছে তোমার প্রশ্নটা। তো দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। দ্বন্দ্ব শব্দ কি? জোড়া, জোড়া বা মিলন। এটা হলো বউ, এটা হলো শালী। সুতরাং দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া, জোড়া, জোড়া। ক্লিয়ার সবাই? মতে ওকে। এবার দেখো, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই সংজ্ঞাটা মনে রাখবা। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এখন এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। দ্বন্দ্ব সমাস কি? আমি একটা বললাম মা, হ্যাঁ, আর একটা শব্দ ব্যবহার করলাম বাবা। তা মা বাবা, এটা কিন্তু একটা দ্বন্দ্ব সমাস। এটা একটা কি? দ্বন্দ্ব সমাস। প্রত্যেকটি এই যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে, তো মা বাবা, এটার পর যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি হয়? মা ও বাবা। এখানে মা আছে, এখানে মা বসছে, এখানে বাবা আছে, এখানে বাবা বসছে। সুতরাং যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। সংজ্ঞাটা কেন লিখে দিলাম? এই হুবহু সংজ্ঞাটা চাকরি পরীক্ষায় আসে। এখন দেখো, দ্বন্দ্ব সমাস চেনার উপায়। তুমি কিভাবে পরীক্ষার হলে মনে রাখবা, তুমি কিভাবে পরীক্ষার হলে দেখবা এটা দ্বন্দ্ব সমাস, মনে রাখবা। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদ দেখবা এর 90% নাউন, 90% কি 98% বা 99% দেখবা দুটোটাই নাউন থাকে। পূর্বপদ নাউন থাকে, পরপদ নাউন থাকে। এখন দেখো, তা দ্বন্দ্ব সমাস কেমন শিখবো? তোমার চোখের সামনে ভাসবে হয় দুটো ব্যক্তির ছবি, না হয় দুটো বস্তুর ছবি, না হয় দুটো প্রাণীর ছবি, ঠিক আছে? একদম না হয় দুটো পাহাড় পর্বতের ছবি। যেমন আমি বললাম আমি আম আর লিচু খাবো। পরীক্ষা আসলো আম লিচু কোন সমাস? তুমি ভাবো তো, আম একটা বড় একটা জিনিস, ফল, লিচু ছোট্ট একটা ফল। তা দুটো কিন্তু একদম আলাদা করা যায়, একদম আলাদা দুটো বস্তু। সুতরাং এইটা হলো দ্বন্দ্ব সমাস। তুমি বললাম এই হাঁস মুরগি, তুমি ভাবো হাঁস মুরগি, তোমার চোখের সামনে হাঁস প্যাক পাক করে এরকম একটা ছবি ভাসলো, আর মুরগি একটা কক কক করে একটা শব্দ বলবে। তাহলে হাঁস মুরগি পরীক্ষা কোন সমাস? অবশ্যই দ্বন্দ্ব সমাস। এরপর আসলো সাগর নদী। সাগর এটা বিশাল আকৃতি, নদী একটু ছোট, তো দুটো আলাদা জিনিস। তো সাগর নদী এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এরপর আসলো প্রেমিক প্রেমিকা। প্রেমিকের চেহারাটা কেমন? নাসির স্যারের মতো। আর প্রেমিকের মানে প্রেমিকার চেহারাটা কেমন? একটা মেয়ের মতো। দুটো সম্পূর্ণ আলাদা, সুতরাং এটাও দ্বন্দ্ব সমাস। দম্পতি, দম্পতি বলতে কি বোঝায়? এর ভিতরে একটা কিউট একটা নারী আছে, কিউট একটা পুরুষ আছে। সুতরাং দম্পতি একদম নতুন যারা বিয়ে করেছে তাদেরকে আমরা দম্পতি বলি। তো এই দম্পতিটাকে একদম দেখবা যে একদম সম্পূর্ণ রক্তে মাংসে গড়া দুটো আলাদা প্রাণী। সুতরাং এটাও একটা দ্বন্দ্ব সমাস। দুটো আলাদা করা, এক কথায় পূর্বপদ থেকে পরপদ যদি তুমি আলাদা করতে পারো তাহলে সেটার নামই দ্বন্দ্ব সমাস। কারণ এটা আছে কলম, এটা একটা হাত। কলম যখন বলছি, কলম পুরো একটা লম্বা জিনিস, আর হাত এটা একটা বোঝাই যায় কেমন একটা হাতের ছবি। তাই পরীক্ষা বললাম হাত কলম কোন সমাস? অবশ্যই দ্বন্দ্ব সমাস, কারণ হাঁস একটা আলাদা জিনিস, এই হাত আর কলমটা আলাদা করা যায়। শুধু হাত কলম এটা একটা দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো পূর্বপদ থেকে পরপদটা সম্পূর্ণ আলাদা করা যায়। অর্থাৎ সম্পূর্ণ দুটো ব্যক্তিকে বোঝাবে, না দুটো বস্তুকে বোঝাবে, না দুটো প্রাণীকে বোঝাবে। যেমন এটা একটা ঘড়ি আর একটা শার্ট। পরীক্ষা আসলো ঘড়ি শার্ট কোন সমাস? ঘড়ি শার্ট, ঘড়ি একটা আলাদা জিনিস, শার্ট একটা আলাদা জিনিস। শুধু এটা একটা দ্বন্দ্ব সমাস। বলো দ্বন্দ্ব সমস্যা ক্লিয়ার কিনা? বলো দ্বন্দ্ব সমস্যা ক্লিয়ার কিনা? দ্বন্দ্ব সমস্যা ক্লিয়ার কিনা বলো? উভয় পদের সমান অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। যেমন হাত কলম, হাত কলম, উভয় পদ অর্থের প্রাধান্য পায় একেবারে। এবার দেখো, পূর্বপদ ও পরপদ দুটো আলাদা অর্থ হবে, দুটো আলাদা না? আমি বললাম কি, দেখো আমি বললাম কি লিখলাম? জামাই, এবার লিখলাম বউ। তা জামাই একটা টোটাল আলাদা জিনিস, বউ একটা আলাদা জিনিস, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। আবার যদি বলে বউ আর একটা বললাম শালী, দেখো শালী একটা আলাদা জিনিস, বউ একটা আলাদা জিনিস। বউ নিয়ে রাতে ঘুমানো যায়, শালী নিয়ে রাতে ঘুমানো যায় না, দুটো একদম আলাদা না? বলো দেখো, শালীর চেহারাও একই হতে পারে, বউয়ের চেহারাও একই হতে পারে, আসলে জমজ একই হতে পারে। কিন্তু তুমি দেখো বউ আর শালীর মধ্যে তাহলে পার্থক্যটা কি? বউ নিয়ে রাতে তুমি একসাথে ঘুমাতে পারবা, কিন্তু শালী নিয়ে তুমি একসাথে ঘুমাতে পারবা না। সুতরাং দুটো একদম আলাদা জিনিস। সুতরাং বউ শালী এটা একটা দ্বন্দ্ব সমাস। তাই এখানে উভয় পদে অর্থের প্রাধান্য পাইলো, পূর্বপদ পরপদ দুটো আলাদা অর্থ হয়ে গেল। এবার দেখো উভয় পদে একই ধরনের পদ থাকবে। দেখো এখানে পদ থাকে, এখানে বউ এটাও নাও, শালী এটাও নাও, জামাই এটাও নাও, বউ এটাও নয়। আবার যদি বলি যে সে, এটা কোন সমাস? যে এটাও প্রণাম, সে এটাও প্রণাম, মানে এটাও সর্বনাম এটাও সর্বনাম, এটাও কিন্তু কি? এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে তোমার নাউন হলে দুইটাই নাউন হবে, নাউন হলে দুইটাও নাউন হবে। যদি তোমার নাউন হলে দুইটাই নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে দুইটা অ্যাডজেক্টিভ, প্রোনাউন হলে দুইটাই প্রোনাউন, এরকম আর কি। ক্রিয়াপদ হলে দুইটাই ক্রিয়া। সাধারণত দুইটাই নাউন হয়
আর দুইটা প্রোনাউন হতে পারে, দুইটা ভার্ব হতে পারে। ক্লিয়ার 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 ক্লিয়ার। রিক্স নিয়ে ক্লাস করা যায় না কেন? কি হয়েছে আবার? ক্লিয়ার ক্লিয়ার স্যার, ক্লাস হেডফোন ছাড়া করা সম্ভব না কেন? কি হয়েছে তোমার? বাসায় কি ঢোল বাজতেছে? ঢোল বাজতেছে? ঢোল বাজতেছে কি বললাম? কিছু তো বলি না আমি। এবার দেখো, এবার ব্যাস বাক্যে ও, ব্যাস বাক্যে তুমি যদি ব্যাস বাক্য করো, যেমন বউ শালী, যদি ব্যাস বাক্য করে বউ ও শালী, এটা বলতে পারবা। বউ এবং শালী, এটা বলতে পারবা। বউ আর শালী, এটা ব্যবহার করতে পারবা। সবচেয়ে স্মার্ট হলো ও। তা ও এবং আর, এই যে কোনো তিনটা, এই যে কোনো তিনটা সংযোজক অব্যয় তুমি ব্যবহার করতে পারো। এটাকে যোজকও বলা হয়। যে কোনো তিনটা একটা তুমি ব্যাস বাক্য ব্যবহার করতে পারবা। জামাই ও বউ, জামাই বউ, যে ও সে, যে সে, তো সাধারণত আমরা ও ব্যবহার করবো। তা দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মাঝখানে কি বসে? ও এবং আর। আমরা সাধারণত ও ব্যবহার করবো। কি ব্যবহার করবো? ও। মন থাকবে, মন থাকবে, মন থাকবে। ওকে, তাহলে আমরা পরেরটা কি হবে? পরেরটা কি হবে শোনেন, আপনারা যে কি বলেন না, আমি বুঝি না কিছু। একমাত্র আমি নাসি স্যার বাংলা ক্লাস শরিয়া মোতাবেক পড়াই। অন্য যে বাংলা টিচার গুলো দেখেন তো তারা শরিয়া মোতাবেক পড়ায় কিনা। আমি একমাত্র বাংলা ক্লাস শরিয়া মোতাবেক পড়াই সবসময়। শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত শরিয়া মোতাবেক আপনাদের পড়াই। এরপরে যদি আপনারা এরকম বলেন তাহলে হবে ক। আচ্ছা, এবার দেখো দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগটা তুমি কিভাবে জানলা? স্যার দ্বন্দ্ব সমাস চেনার উপায় তো বুঝে গেছি, একদম পূর্ব থেকে পরবর্তী পুরো আলাদা হয়ে যাবে। এবং 99% উদাহরণগুলো কি হয়? নাউন হয়, দুইটা পূর্ব নাউন হয়। দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ যদিও আসে, দ্বন্দ্ব সমাস কত প্রকার? দ্বন্দ্ব সমাস কিন্তু নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, অনেক প্রকার হতে পারে। কোনো 2 প্রকার নাই, 5 প্রকার, 10 প্রকার না, এরকম কিন্তু নাই। যে সমাস কি দ্বন্দ্ব সমাস অনেক প্রকারের হতে পারে, অনেক প্রকারের হতে পারে। মন থাকবে। ওকে, এবার দেখো মিলনার্থক দ্বন্দ্ব। এখন এই মিলনার্থক দ্বন্দ্বটা কি? 1 নম্বরে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বটা কি বুঝতেই পারতেছেন? এটা পূর্ব পদের সাথে পরপদের একটা রিলেশন থাকবে, একটা মিল থাকবে, একটা সম্পর্ক থাকবে। এটাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। পূর্ব পদের সাথে পরপদ একটা কি থাকবে? একটা রিলেশন থাকবে। কি বলছে? একটা রিলেশন থাকবে। সেটা ব্লাড রিলেশনও হতে পারে। হ্যাঁ, একটা রিলেশন থাকবে। আর পূর্ব পদ পরপদ একটা মিল থাকবে। একটা কি থাকবে? মিল থাকবে। আমি যদি তোমার সাথে বলি, এই আমি চা বিস্কিট দাও তো, চায়ের সাথে বিস্কুটের কিন্তু একটা মিল আছে। চাও নাও বিস্কুট নাও, শুধু চা বিস্কুট, চায়ের চেহারাটা আলাদা একটা কাপে থাকে, বিস্কুট একটা আলাদা প্যাকেটে থাকে। সুতরাং চা বিস্কুট এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাস? এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব। কিন্তু যদি বলি চা আপেল, চায়ের সাথে কেউ আপেল খায় দেখেছো? আপেল ভিজে ভিজে খায়। যদি আসে চা কলা, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। কিন্তু চা কলা এটা কি কখনো কি মিলনার্থক দ্বন্দ্ব হতে পারে? চায়ের সাথে কলার কোনো দিকে কোনো মিল আছে? একদম মিল নেই। সুতরাং এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব হবে না। যদি বলি চা রুটি, হ্যাঁ স্যার মিল আছে। চা টোস্ট, এটা মিল আছে। চা টোস্ট, চায়ের সাথে টোস্ট এটা মিল আছে। চায়ের সাথে রুটির একটা মিল আছে, আমরা কিন্তু খাই। সুতরাং এগুলো হলো মিলনার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি বলি মা বাবা, তো মায়ের সাথে বাবার কিন্তু একটা মিল আছে, তাই না? তাদের ভিতরে একটা রিলেশন আছে। ভাই বোন, তাদের ভিতরে একটা রিলেশন আছে। মাসি পিসি, তাদের ভিতরে একটা রিলেশন আছে। সুতরাং এরকম ব্লাড রিলেশন যাদের ভিতরে আছে, এগুলো প্রেমিক প্রেমিকা, তাদের ভিতরে একটা রিলেশন আছে। এগুলোকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। তো এখানে উদাহরণগুলো কি কি আছে দেখো। এখানে ভাই বোন, পিতা ও পুত্র, পিতার সাথে পুত্রটা একদম ব্লাড রিলেশন আছে। এবার দেখো মশার সাথে মাছির একটা চমৎকার মিল আছে। তুমি দেখো মশার দুইটা পাখা থাকে, মাছির এরকম দুইটা ছোট্ট পাখা থাকে। শুধু এই কীট পতঙ্গ দুইটার সাথে কি আছে? একই প্রজাতির একটা মিল আছে। এটাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। গান বাজনা, গানের সাথে বাজনা ধুমতারাক্কা, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। এই গানের সাথে কিন্তু হালকা যদি তাল থাকে তাহলে এটা কিন্তু মিল আছে। সুতরাং গান বাজনা যদি পরীক্ষা আসে, এটা মিলনার্থক দ্বন্দ্ব। সোনার সাথে রূপা, শুধু স্বর্ণে তুমি যদি অলংকার বানাও, নাকফুল বানাও, কানে দুল বানাও, গলার চেইন গলা, হাতের রুলি বানাও, তাহলে এগুলা শুধু স্বর্ণ দিয়ে তৈরি করে না, ওর ভিতরে কিন্তু রূপাও থাকে। সুতরাং স্বর্ণ রূপা মিলিয়ে একটা গহনা তৈরি হয়। সুতরাং স্বর্ণের সাথে রূপার একটা মিল আছে। কি আছে? মিল আছে। আর রূপা বানান কিন্তু রয় রসুদ, আবার দীর্ঘ মাইরো না। চায়ের সাথে বিস্কুটের মিল আছে। লুচি মিষ্টি, এই যে লুচি যে আমরা খাই, মিষ্টি দিয়ে ভিজে ভিজে খাই। সুতরাং লুচির সাথে যদি সবজি খাও, সেটা মিলনার্থক দ্বন্দ্ব। আর যদি আসে লুচি তেঁতুল, হবে তেঁতুল দিয়ে লুচি খায়? খায় না। সুতরাং সেটা মিলনার্থক দ্বন্দ্ব হবে না। জিন পরি, জিনদের সাথে পরি একটা চমৎকার মিল আছে। সুতরাং এটা মিলনার্থক। যে মাসি পিসি, মা বাবা, মাছ ভাত, হ্যাঁ, এই যে গান বাজা, দম্পতি, দোয়াত কলম, এগুলো সবই হলো মিলনার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার সবাই? মনে থাকবে? আচ্ছা বলো না, এই যে বলো ক্লিয়ার সবাই? এটা কি মিলনার্থক? বলো মিলনার্থক বুঝছো? তার মানে দেখো, সাধারণত মিল বা রিলেশন অর্থে যে দ্বন্দ্ব সমাস হয় তাকেই বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। পরের প্রশ্ন দেখো। দেখো খ নাম্বার কি বলো? খ নাম্বার কি দেখো? খ নাম্বার বলছে এখানে বিরোধাত্মক দ্বন্দ্ব। তুমি বুঝতেই পারতেছো, বিরোধ দ্বন্দ্ব মানে পূর্ব পদের সাথে পরপদের একটা বিরোধ থাকবে। যেমন ডিপজল, সাকিব খান, ডিপজলের সাথে সাকিব খানের কি আছে? বিরোধ আছে। কি আছে? বিরোধ আছে। তাহলে এই জিনিসগুলা আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগের সাথে বিএনপির একটা কি আছে? বিরোধ আছে, বিরোধ আছে, বিরোধ আছে। আওয়ামী লীগের সাথে বিএনপির একটা কি আছে? বিরোধ আছে, বিরোধ আছে, বিরোধ আছে। ক্লিয়ার? স্যার দুধ ভাত, আচ্ছা দুধ ভাত মিল আছে। আচ্ছা আমি বললাম দুধ ভাত, হ্যাঁ, দুধ ভাত কি বলতো? দুধ ভাত কিন্তু কখনোই মিলনার্থক হবে না। ওটা কিন্তু যখন দুধ ভাত বলতো, এটা খাবার হয়ে গেছে, একটা নাম আছে। পূর্বপদ পরপদ মিলে যদি একটা বোঝায়, তাহলে সেটা আবার কর্মদ্বারায় সমাস হয়ে যাবে। দুধ ভাত কিন্তু মধ্যপদ হলে কর্মদ্বারায় সমাস। দুধ ভাত একটা খাবারের নাম। যেমন ঝালমুড়ি, তোমার চোখের সামনে কি একটা ঝাল ভাসতেছে, একটা মুড়ি ভাসতেছে, এরকম না? ঝালমুড়ি কিন্তু কর্মদ্বারায় সমাস। কারণ পূর্বপদ পরপদ মিলে যদি একটা বোঝায়, তাহলে সেটা কিন্তু কর্মদ্বারায় সমাস হয়ে যায়। তুমি যখনই বললাম আমি দুধ ভাত,
তা দুধ ভাত যখন বললাম এটা খাবারের নাম হয়ে গেল, কিন্তু যখন বললাম মাছ ভাত, মাছ ভাত বলতে কিন্তু খাবারের নাম বোঝায় না। মাছ একটা আলাদা জিনিস, ভাত একটা আলাদা জিনিস বুঝেছে। সুতরাং মাছ ও ভাত এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব। কারণ মাছে ভাতে বাঙালি আমরা বলি, কিন্তু মাছে ভাতে বাঙালি। সুতরাং মাছ ভাত যদি পরীক্ষা আসে সেটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব। কিন্তু যদি বলে দুধ ভাত, এটা আলাদা একটা খাবারের নাম হয়ে গেছে। দুধ মিশ্রিত ভাত সমান সমান দুধ ভাত। তুমি যদি বলো মাছ মিশ্রিত ভাত সমান সমান মাছ ভাত, এটা হয় নাকি? আমরা বলি মাছে ভাতে বাঙালি, আর কেউ তো মাছে ভাতে বাঙালি বললাম কি, এখানে মাছ কি মাইকে 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 খায় একসাথে? এরকম না, মাছ একটা আলাদা জিনিস, ভাত একটা আলাদা। সুতরাং মাছ ভাত যদি বলে মিলনার্থক দ্বন্দ্ব। আর যদি বলে দুধ ভাত বলতে একটা খাবারের নাম দুধ মিশ্রিত ভাত সমান সমান দুধ ভাত। তোমার দুধ ভাত যখনই বললাম তুমি তোমার চোখের সামনে দুধ ভাসতেছে এরকম না, আবার ভাত ভাসতেছে এরকম না। দুধ ভাত বলতে তোমার ছোটবেলা মা যেভাবে দুধের ভিতরে ভাত দিয়ে মাখাই তোমার খাওয়াই দিত, ওই ছবিটা তোমার ভেসে উঠছে। সুতরাং একটা দ্রব্যের ভেসে উঠলো, খাবারের নাম দুধ ভাত। সুতরাং দুধ ভাত হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার সবাই? তাহলে দেখো, পূর্বপদ ও পরপদের মধ্যে যদি শত্রুতা বোঝায়, পূর্বপদ ও পরপদের মধ্যে একটা শত্রু থাকবে। একজন বলছে স্যার জামাত শিবির কোন সমাস একটু বলবেন? আচ্ছা, জামাত শিবির, জামাত শিবির, এখন তুমি যখন বলো জামাত শিবির বলতে একটা জামাত একটা আলাদা জিনিস, শিবির একটা আলাদা জিনিস। তুমি যদি দুটো আলাদা ভাবো, জামাত শিবির বলতে একটাই বোঝায় আসলে। এত বলতো জামাত ও শিবির, জামাত শিবির দুটো আলাদা, এটা কখনো তারা দলটা আলাদা করে না, একটাই বোঝায়। ওরা কর্মধারা ভিতরে ফেলে দিবা, ঠিক আছে? তার কিন্তু একটাই দল ওখানে। আচ্ছা, এবার বলো পূর্ব, কিন্তু আসলে আমাদের দৃষ্টিতে কিন্তু সমাসের দৃষ্টিতে জামাত একটা আলাদা, শিবির একটা আলাদা। এটা কিন্তু সাধারণত আমাদের দ্বন্দ্ব সমাসের ভিতরে পড়ে যায়। এটা পরীক্ষা কখনো আসবে না, সুতরাং এদের প্রশ্ন না করাটাই বেটার। বিরোধাত্মক দ্বন্দ্ব, বিরোধ মানে পূর্ব পর্বের সাথে একটা বই সম্পর্ক থাকবে। যেমন যেমন সাপ আর বেজি, তুমি দেখো সাপ আর বেজি যদি তুমি এক জায়গায় রাখো ওরা ফোস ফোস করবে, ঠিক আছে? তাহলে বোঝাই যায় এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। আমার পরীক্ষা আসে ওহি নকুল, কি আছে? ওহি নকুল, ওহি নকুল একই জিনিস, কিন্তু ওহি মানে সাপ, নকুল মানে বেজি, এটাও বিরোধ দ্বন্দ্ব। আবার বলো সাপ নেউল, একই জিনিস, সাপ আর নেউল, নেউল মানে বেজি, সাপ মানে সাপ। তা এটাও একই জিনিস, এটাও একই জিনিস, এটাও একই জিনিস, তিনটা কিন্তু একই জিনিস। দা আর কুমড়া, দায়ের সাথে কুমড়া, এটা আমি ছোটবেলা থেকে পড়ে এসেছি। কুমড়া কি করে? দাও, যখন কুমড়া পাশে দাও থাকে কুমড়ার দাও দিয়ে এটা ফেলায়, এটা হলো বিরোধ। এটার ভিতরে কি আছে? বিরোধ। তারপর দেখো স্বর্গ আর নরক, কারণ স্বর্গ একটা সম্পূর্ণ আলাদা, নরক একটা আলাদা। কেউ স্বর্গের মানুষ নরকে যেতে চায় না, সুতরাং এটা কখনো বিপরীত দ্বন্দ্ব দিবা না। পরীক্ষা যদি আসে স্বর্গ নরক কোন দ্বন্দ্ব সমাস, অবশ্যই তোমার বিরোধ দ্বন্দ্ব। পরীক্ষা যদি বিরোধ না থাকে সেক্ষেত্রে তুমি বিপরীত দ্বন্দ্বের টিক দিয়ে চলে আসবে, একটা কনফিউশন প্রশ্ন। যদি পরীক্ষা আসে স্বর্গ নরক কোন সমাস, অবশ্যই বিরোধ দ্বন্দ্ব টিক দিবা। যদি অবশ্যই বিরোধ না থাকে তখন তুমি বিপরীত দ্বন্দ্ব টিক দিয়ে চলে আসবা। এবার দেখো আদা কাজ করা, আমরা এই জিনিসটা নিয়ে অনেক বিপদে পড়ি। আদা আর কাজ করা, তুমি দেখবা আদা আর কাজ করা যদি একসাথে রান্না করো, তুমি দেখবা ওই কাঁচকলা সহজে সিদ্ধ হবে না, হবে না, হবে না। তাহলে আদা আর কাঁচকলা একসাথে যদি সিদ্ধ করো, কাঁচকলা সিদ্ধ করার ভিতরে আদা দিয়ে দাও, ওই কাঁচকলা সহজে সিদ্ধ হবে না, কারণ এই দুইটার ঔষধি গুণ সম্পূর্ণ আলাদা। আদা তুমি দেখো ঔষধি গুণ কিভাবে আলাদা। আদা আর কাঁচকলা, কাঁচকলা খায় কেন? যদি কারো ডায়রিয়া হয়, যদি কারো পাতলা পায়খানা, ডিসেন্ট্রি হয়, তুমি ধুমাইয়া ডাক্তার বলে কাঁচা কলা খাও। তা কাঁচা কলা খাইলে কি হয়? তোমার পেটটা কি হবে? পাতলা পায়খানা থেকে রক্ষা পাবে। আবার এই কাঁচকলা খেলে এটা। আবার আদা যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়, আরে কষা হয়, 2-3 দিন পায়খানা হচ্ছে না, তখন আপনি আদা খান, হ্যাঁ আদা খান, দেখবেন আপনার আবার পায়খানা স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং দুইটার ঔষধি গুণও কিন্তু আলাদা। সুতরাং আদা আর কাঁচকলা এটা হলো বিরোধাত্মক দ্বন্দ্ব, বিরোধাত্মক দ্বন্দ্ব, বিরোধাত্মক দ্বন্দ্ব। ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে তো, মনে থাকবে তো? ওকে, এবার দেখো দেব দানব, দেবতাদের সাথে দানবদের একটা শত্রুতা সবসময় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শত্রু মিত্র, শত্রু আর মিত্র বোঝাই যাচ্ছে, এটা বিরোধ আছে। সত্তা সত্য, অর্থাৎ সত্য অসত্য, সত্তা সত্য মানে সত্য অসত্য। তো সত্তা সত্য এটাও কিন্তু, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, এটা হলো বিরোধ দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব। ক্লিয়ার? 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 এটা বুঝতেছেন সবাই? মনে থাকবে। স্যার পার্থক্যগুলো বুঝিয়ে দিবেন কি আগেরটার সাথে? স্বাধীন মিয়া তুমি দেখো পার্থক্যগুলো বুঝাই। আচ্ছা, এই যে সাপ আর নেউল, এটা বিরোধ দ্বন্দ্ব, বোঝাই তো যায়। কিন্তু আমি বলছিলাম চা বিস্কুট, এই চায়ের সাথে এই যে এখানে দেখো আমি লিখলাম চা বিস্কুট, এটা তো মিলনার্থক দ্বন্দ্ব। চায়ের সাথে বিস্কুটের কি কোনো বিরোধ আছে? কও চায়ের সাথে বিস্কুট মিল, ওরা মিলে থাকে। একটা দোকানে মামা একটা চা দানতে একবার বিস্কুট ছিঁড়ে ভিজে ভিজে খায়, টিউশনি করতে যান চায়ের সাথে ভিজে ভিজে খাইতেছেন, মিলনার্থক দ্বন্দ্ব। আমি তো বলছি মিলিত মানে পূর্ব পরপদের সাথে এটা মিল থাকবে, একটা ব্যালেন্স থাকবে, মিল থাকবে, অথবা কোনো একটা রিলেশন থাকবে, একটা রিলেশন থাকবে এটা। আর বিরোধ মানে পূর্ব পরপদের সাথে একটা বৈরী সম্পর্ক থাকবে, শত্রুতা। পরেরটা দেখো, পরেরটা তাড়াতাড়ি পরেরটা দেখো, পরেরটা কি বলে, পরেরটা কি বলছে এখানে? বিপরীতার্থক দ্বন্দ্ব। তুমি বুঝতে পারতেছো বাংলা ভাষায় যত প্রকার বিপরীত শব্দ আছে সবগুলো এর ভিতরে পড়ে যাবে। যত প্রকার বাংলা ভাষায় বিপরীত শব্দগুলো আমাদের আছে, উঁচু নিচু, আসা যাওয়া, জল স্থল, এগুলো বিপরীত শব্দ না? লেন দেন, এগুলো লেন দেন, দেওয়া নেওয়া, সব বিপরীত শব্দ। বাংলা ভাষায় যত বিপরীত শব্দ আছে সবই হলো বিপরীত দ্বন্দ্ব। এখন দেখো যেমন জমা, তুমি জমা রাখলা, ওদিকে খরচ করে ফেলে, তুমি সম্পূর্ণ বিপরীত। এবার দেখো আলো ছায়া, আলো মানে কি ফক ফাঁকা, আর ছায়া মানে অন্ধকার, এরকম আলো ছায়া।
আয়, আবার ছায়া মানে পেটিকেট বুঝছো না, মেয়েরা যে পেটিকেট করে শাড়ি নিছে ওইটা আবার বুঝছো না। আলো এ বিপরীত শব্দ কি? ছায়া। এবার আয় ব্যয়, তুমি আয় করবা, ব্যয় করবা। ছেলে বুড়ো, ছেলে স্যার ছেলে মেয়ে হবে না? হবে। ছেলে বুড়ো এটা আসলে স্মার্ট, ছেলে বুড়ো স্যার ছেলে মেয়ে এটা হবে না? ছেলে মেয়ে, সাধারণ ছেলে মেয়ে সাধারণ দ্বন্দ্ব ভিতরে পড়ে। ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। যদি পরীক্ষা আসে ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। যদি অপশনে সাধারণ দ্বন্দ্ব না থাকে সেক্ষেত্রে আপনি ছেলে মেয়ে বিপরীত দ্বন্দ্ব টিক দিয়ে চলে আসবেন। আর যদি পরীক্ষা ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব, অপশনে বিপরীত আছে, সাধারণ দ্বন্দ্ব আছে, অবশ্যই সাধারণ দ্বন্দ্ব টিক দিবেন। সাধারণ দ্বন্দ্ব না থাকলে ছেলে মেয়ে আপনি বিপরীত দ্বন্দ্ব টিক দিয়ে চলে আসবেন। সাধারণত ছেলের বিপরীত শব্দ হলো বুড়ো। ছেলের বিপরীত শব্দ কি? বুড়ো বুড়ো বুড়ো। লাভ লোকসান, টক মিষ্টি, ভালো মন্দ, দেনা পাওনা, বেচা কেনা, ইতর ভদ্র, সাদা কালো। সাদা বিপরীত কি? কালো। লেন দেন, অগ্র পশ্চাৎ। পারবো না? যত প্রকার বিপরীত শব্দ সবই হবে। হ্যাঁ, রাত দিন। ভেরি গুড, মনে থাকবে। অনাবিয়া ইসলাম স্যার, বরিশালে কোন জায়গায় বাসা আপনার? বেবি আমার বরিশালে জমি কিনে রাখছি কিন্তু বাসা করতে পারি না এখনো। আল্লাহ কি একটা অবস্থা, অনেক আগে জমি কিনে রাখছি কিন্তু কাশীপুরে, কিন্তু সে জমিতে এখন বাড়ি করতে পারি নাই, বুঝছেন? ঢাকায় করে ফেলাইছি। করার কথা ছিল বরিশালে, কিন্তু না করে ঢাকায় করে ফেলাইছি। কি করুন কও? বাড়িটা করে ফেলাইলাম ঢাকায়। এবার বলো কোনটা, এবার কোনটা, কোনটা বলো, কোনটা বলো, কোনটা বলো, দুটো বলো, দুটো বলো। এবার বলো, এবার বলো। সমার্থক দ্বন্দ্ব স্যার, সমার্থক দ্বন্দ্বটা কিন্তু বুঝতেই পারতেছো। আমাদের সমার্থক শব্দ পড়ি না? অগ্নি সমার্থক শব্দ কি? হ্যাঁ, নদীর সমার্থক শব্দ কি? এগুলো পড়ছি আমরা। কবুতরের সমার্থক শব্দ কি? এগুলো। সমার্থক শব্দটা মানে কি? অর্থাৎ পূর্বপদ আর পরপদটা একটা সেম অর্থ প্রকাশ করবে, সেম অর্থ। যা আমি বললাম, এই প্লিজ একটা চিঠি দিও। কিন্তু আগের যুগে প্রেম প্রীতি কেমন ছিল জানো? যখন মোবাইল ফোন ছিল না, চিঠির প্রেম ছিল। আবার অনেকে পত্র দিত। হ্যাঁ, পত্রটা পাই কি খুশি হইতো। পত্র আর চিঠি সেম জিনিস কিন্তু। আবার রাজাকে কেউ রাজা বলতো, কেউ তাকে বাদশা বলে রাখতো। তো বাদশাও যে আর রাজা সেম চেহারার মানুষ কিন্তু, এই জন্য রাজা বাদশাহ সেই মতো। আবার হাট বাজার একই জিনিস। গ্রামে হাটে অনেক কিছু কি মানুষ কেনা বেচা করে, পশা সাজিয়ে বসে থাকে। তুমি বাজারও সেম জিনিস, মানুষ পশা সাজিয়ে বসে থাকে। এই জন্য একই ধরনের চেহারা। এই জন্য এগুলো রাজা বাদশাহ, চিঠি পত্র, মোল্লা মৌলবী, হাট বাজার, এগুলো হলো সমার্থক দ্বন্দ্ব। এই দেখো, চিঠি পত্র। এই তোর কি লজ্জা বলতে কিছুই নেই? এ তো শরম করে না? ওই যাহাই শরম তাহাই লজ্জা, একই জিনিস না? এই না আমি না, যা না, যা বল না, প্রপোজ দে দোস্ত, যা না মেয়েটার কাছে বল না। এদের না 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 দোস্ত, আমি যাবো না, আমার শরম করে, আমার শরম করে। আমার বলে না দোস্ত, আমার অনেক লজ্জা করে, কেমনি মেয়েটারে বলবো যাই লেবু, এটা বলো তো যায় না। দূর আরেকদিন বলতো, আজকে না, আসতে কালকে বলবো, টাইমে লই যায়, টাইমে লই যায়, টাইমে লই যায়, না কালকে বলবো না। এই যে লজ্জাও একই জিনিস, শরম একই জিনিস। তাই লজ্জা শরম, তাই পূর্বপদ আর পরপদ যদি একই অর্থ প্রকাশ করে তাহলে সেটা সমার্থক দ্বন্দ্ব হয়ে যায়। যেমন গোলা গুলি একই জিনিস কিন্তু। ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য কিন্তু বয়জা ফেলাকার। রাজা বাসা, খাতা পত্র, ছাই ভস্য। এই ছাই আর ভস্য অনেকবার চাকরি পরীক্ষা আছে কিন্তু। ছাই তো জিনিস আগুনে পোড়ানোর পর যে অবশেষ থাকে ওটা আবার ভস্য বলা হয়, একই জিনিস কিন্তু। বইও যা, পুস্তকতা একই জিনিস। মোল্লা যা, মৌলবিতা একই জিনিস। ক্লিয়ার? তা পূর্বপদ আর পরপদ যদি একই হয়, স্যার পিটি পেয়েছেন কেউ কখনো? চিঠি পেয়েছেন কেউ কখনো? এই চিঠি পাইছেন? বলেন তো। চিঠি 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 আমি পাইছিলাম। হ্যাঁ আমি পাইছি, ছোটবেলায় যখন পড়ি তখন আমি চিঠি পেয়েছিলাম। যখন এইটে যখন পড়ি তখন চিঠি পেয়েছিলাম। না, একটা মেয়ে আমাকে চিঠি দিয়েছিল, মনে আছে? আমিও দিছি, আমারও দিছি, মনে আছে, চিঠি পেয়েছি, ভালো লাগে তখন। ওই চিঠি পাওয়ার যে মজা, এটা কি বুঝবা? ওই প্রেমের মজাটাই আলাদা। ছোটবেলা চিঠির প্রেমের মজাই আলাদা। এবার দেখো, সহচর বা প্রায় সমার্থক দ্বন্দ্ব। স্যার এটা আবার কি? সহচর দ্বন্দ্বটা কি? এর আরেকটা প্রায় সমার্থক। তার মানে সহচর মানে একটার সাথে আরেকটা থাকে। হ্যাঁ, বউয়ের সাথে জামার সাথে, যেমন বউর সাথে সাথে থাকে, এরকম। এই জিনিসগুলো এমন একটা জিনিস, সহচর দ্বন্দ্ব বা প্রায় সমার্থক। তোমার দেখবে একটা কথার তালে আরেকটা চলে আসে। আবার দুটো থেকে একটা তুমি বাতও দাও, তাহলেও অর্থ হয়। দুইটা শব্দ থাকে, পুরো পর্বত একটা বাদ দিলেও অর্থ হয়। যেমন এই বই টই নিয়ে পড়তে বসো, বই টই, টই বইয়ের সাথে টই বলে ফেলছি, টই বলা দরকার আছে, আর বাদ দিলেই কিন্তু হয়। হ্যাঁ, ভালো লাগে না, সর্দি কাশি লাগিয়ে গেছে, হয় তোমার সর্দি হয়েছে, না হয় তোমার কাশি হয়েছে। ওই সর্দির সাথে কাশি তুমি টান দিয়ে নিয়ে আসছো, এই কথা বলা সব। আমি বলে চলো না আমরা ছায়া ছবি দেখে আসি। কেন তোমার ছায়া ছবি বলা রাখি? বলতেই তো পারো, চলো আমরা ছবি দেখে আসি। এর সাথে ছায়া টান দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। এই জিনিসগুলো, হ্যাঁ। আমার বলে বৌরে বলে, এই বাসন কুসন একটু পরিষ্কার করো তো। বাসন বললেই তো হয়, তোমার কুসন বলার দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নেই। তো এই জিনিসগুলোই হলো প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব। ঠিক আছে? এই দেখো, তুমি বলো বন্ধু, এই তো আমার আসলে বন্ধু বান্ধব বলতে কিছুই নেই। তুমি বললেই তো হয় আমার বন্ধু বলতে কিছু নেই, বান্ধব বলার দরকার আছে? এগুলো দরকার নেই। আবার এই কাপড় চোপড় পরিষ্কার করতো, বললেই তো হয় এই কাপড় পরিষ্কার করো, বা চোপড় বলার দরকার আছে? অর্থাৎ কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা অতিরিক্ত ফাউল কথাবার্তা বলে। একটা কথা বললেই হয়, হ্যাঁ, এর লাগে আর একটা শব্দ টান মারে। হ্যাঁ, এ তোর কি বউ টৌ নাই? বললেই তো ভাই তোর কি বউ নাই, বা টৌ বলার দরকার আছে? এ তোর কি শালি টালি নেই? শালি আবার টালি বলা দরকার আছে? বললেই তো তোর কি শালি নেই? এই যে জিনিসগুলো আমরা অতিরিক্ত কথাগুলো বলি, এগুলোকে বলা হয় হলো প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব। মনে থাকবে, তোর কি দয়া মায়া বলতে কিছুই নেই? তোমার কি দয়া মায়া বলতে কিছুই নেই? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বললি তো তোমার কি দয়া বলতে কিছু নেই, সেটা আবার মায়া ধরে টান দেওয়ার দরকার আছে? একটা বললেই তো হয়। ক্লিয়ার সবাই? রিমঝিম বৃষ্টি বলক দেয় না, তাই প্রেম করার বয়স কি লিখছে? টাকা পয়সা কি? টাকা পয়সা কি লেখো? নামাজ কালাম না বলে নামাজ টামাজ বলে শিক্ষিত মানুষ মনে। একটা অর্থ আছে, অন্যটা অর্থ নেই। হ্যাঁ, এটাই তো। তুমি দেখবে এগুলো একটার অর্থ থাকে আর একটার কোনো অর্থ নেই। আবার থাকে, আবার থাকবে না, থাকে, কিন্তু কথা তাল এগুলো আমরা বলে ফেলি। এগুলো বলে প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব। এবার দেখো,
এই জিনিসটা দেখো, বহুপদী দ্বন্দ্ব, এতক্ষণ আমরা শিখলাম বহুপদ মানে বোঝাই লাগবে। বহুপদ মানে মনে রাখবা তিনটে পদ থাকবে পাশাপাশি, অথবা চারটা পাশাপাশি তিনটা শব্দ থাকবে, অথবা চারটা থাকবে, বেশিরভাগ তিনটা থাকে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, তিনটা শব্দ বললাম, এরকম তিনটে পদ যদি আমি বলি তাহলে 100% সেটা বহুপদী দ্বন্দ্ব হয়ে যাবে। দুইটার অধিক থাকলে বহুপদী। এত আমি উদাহরণ দিছি, দুইটা একবার তিনটা শব্দ পাশাপাশি থাকলে বহুপদী দ্বন্দ্ব, এক কথায়। যদি বলি বউ, শাশুড়ি, শালী, কোন সমাস? বহুপদী দ্বন্দ্ব। ক্লিয়ার 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 ক্লিয়ার। যদু, মধু, আর একটা নালা কদু, তিনটা বললাম, এটা বহুপদী দ্বন্দ্ব। তুমি দেখো এই যে বলো নাক একটা, কান একটা, গলা একটা, কাঠ একটা, খড়ি একটা, কেরোসিন, তিনটা সব। রূপ, রস, গন্ধ, স্পর্শ, চারটা কিন্তু এখানে। স্বর্গ, মর্ত, পাতাল, তিনটা। রায়াম, শাম, যদু, মধু, কদু, চারটা আছে। তেল, নুন, লকড়ি, বিল, নদী, সাগর, আবাল, বৃদ্ধ, বনিতা, টক, ঝাল, মিষ্টি। এটা সহজ সহজ। সহজ না? বলো সহজ না? একদম সহজ, একদম সহজ, একদম সহজ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে। নাজির স্যারের চিঠিতে মেয়ে প্রেমে না পড়ে কি লিখছে? স্যার তো মেয়েকে ভেবে মেয়ের মাকে জড়িয়ে ধরছে। দেখছো এইগুলো কোনো কথা? তোমরা ভালো হবা কবে? ভালো হবা কবে? আচ্ছা দেখো পরের প্রশ্ন দেখো, একটু পরের প্রশ্ন দেখো। অলুক দ্বন্দ্ব সমাস। অলুক মানে বিভক্তি লো, অলুক দ্বন্দ্ব। অলুক মানে কি? বিভক্তি লো। এটা চমৎকার প্রশ্ন, বারবার চাকরি পরীক্ষা আসে। অলুক দ্বন্দ্ব সমাসটা কি? অলুক মানে বিভক্তি লোপ না পাওয়া। হ্যাঁ, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না তাকে বলে অলুক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ বিভক্তি যুক্ত থাকবে। কোন বিভক্তি থাকবে? সপ্তম বিভক্তি থাকবে। অর্থাৎ পূর্ব পদেও সপ্তম বিভক্তি, পরের পদেও সপ্তম বিভক্তি থাকবে। দেখো চেনার উপায় নোট। অলুক দ্বন্দ্ব সমাসে সাধারণত সপ্তমী বিভক্তি যুক্ত হয়। সপ্তম বিভক্তি এ, আর একটা কি? অন্ত্যেষ্টিয়। এটা সপ্তম বিভক্তি। যেমন দেখো জলে, এখানেও এ বিভক্তি আছে, স্থল এখানে বিভক্তি আছে। তো জ পরীক্ষা আসবে জলে স্থল, এটা কোন দ্বন্দ্ব? এটা অলুক দ্বন্দ্ব। এবার দেখো বনে জঙ্গলে, এটা অলুক দ্বন্দ্ব। দুধে ভাতে, প্রত্যেকটা কিন্তু মূল শব্দ কিন্তু ছিল দুধ ভাত। পরীক্ষা যদি আসে দুধ ভাত কোন সমাস, তাহলে কিন্তু মধ্যবর্তী কর্মধারায় যখন বলা হয় এটা যদি তুমি অলুকে নিয়ে যাও তাহলে হবে দুধে, এরপর হবে ভাতে। দেখছো মায়ে ঝিয়ে, মূল শব্দ কিন্তু কিন্তু মা আর ঝি। ঝি মানে কি? কন্যা। যখন এটা বিভক্তি যুক্ত করলাম মায়ে ঝিয়ে। মনে প্রাণে, পথে প্রান্তরে, পথে ঘাটে। যদি পরীক্ষা আসে আদা কাঁচকলা কোন সমাস? আদা কাঁচকলা। আদা কাঁচকলা কিন্তু বিরোধ দ্বন্দ্ব। এটাকে যদি তুমি অলুকে নিয়ে যাও তাহলে হবে আদা কাঁচকলায়। তুমি দেখো এই জিনিসটা একটু বুঝে ক্লিয়ার করি। যদি তোমার পরীক্ষা আসে সাপ নেউল, সাপ নেউল, এটা কোন সমাস? এটা কিন্তু বিরোধ দ্বন্দ্ব। দেখো এটা কিন্তু বিরোধ দ্বন্দ্ব, এটা পরীক্ষা বিরোধ দ্বন্দ্ব। এখন এই সাপ নেউল এটাকে যদি তুমি অলুক দ্বন্দ্বে নিয়ে যাও তাহলে হবে সাপে, আরেকটা হবে কি? নেউলে। নেউলে, এই যে দেখো সাপে নেউলে, তখন এই সাপে নেউলে পরীক্ষা তুমি টিক দিবা অলুক দ্বন্দ্ব। এটা হবে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? এবার দেখো আমি যখন বলবো আদা কাঁচকলা, আদা কাঁচকলা, তা আদা কাঁচকলা যখন বললাম এটা কোন দ্বন্দ্ব? বিরোধ দ্বন্দ্ব। এটা তুমি বিরোধ দ্বন্দ্বে টিক দিয়ে চলে আসবা। বিরোধ দ্বন্দ্ব। যখন এটাকে তুমি অলুকে নিয়ে যাবা তখন এটা হয়ে যাবে আদায়, হয়ে যাবে কাঁচকলায়। ক্লিয়ার? কাঁচকলা, এই যে আলা কাঁচকলা। ক্লিয়ার সবাই? হ্যাঁ, ওকে সবাই পাচ্ছে, এটা সবাই পাচ্ছে। গুড 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 গুড। তাহলে এটা সহজ কিন্তু, একদম সহজ। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো একশেষ দ্বন্দ্ব। এই জিনিসটাকে একশেষ দ্বন্দ্ব। তো একশেষ মানে একশেষ দ্বন্দ্ব এমন একটা জিনিস, দেখো এটা সমস্ত একটা বহু বচন হবে। তাহলে এটাই একমাত্র আমরা এতগুলো যত প্রকারভেদ করলাম এর ভিতরে আমরা দুইটা পদ ছিল, তিনটা পদ পাইছি, চারটা পাইছি বহুপদী দ্বন্দ্বে, কিন্তু এখানে একটা মাত্র শব্দ হবে। একটা একশেষ দ্বন্দ্ব মানে এক, একশেষ মনে রাখবে, এক মানে একটা শব্দ, একশেষ মানে একটা শব্দ হবে, একটা একটি শব্দ বা একটা পদ হবে, একটা পদ হবে। যেমন আমি বললাম আমরা, আমরা কিন্তু কি একটা পদ না? কি দুইটা? একটা, একটা। এবং একটা যে শব্দ হবে ওটা অবশ্যই বহু বচন হবে। আমরা এটা কিন্তু একটা বহু বচন, এর মধ্যে অনেকজন আছে। তোমরা এর ভিতরে অনেকজন আছে, আপনারা এই জন্য অনেকজন আছে, 92 এরকম। তো এগুলো হলো একশেষ দ্বন্দ্ব। এখন দেখো এই যে আমরা, এটা কি? একটা শব্দ এবং বহু বচন। স্যার এটা দেশ বাক্য চাকরি পরীক্ষা আসে, দেখো শুদ্ধ কিন্তু এটা সে, তুমি ও আমি সমান কি আমরা। তো সে এটা 3, তুমি হলো 2, আমি এটা হলো 1, 321। এখন তুমি মানে কি 2, আমি মানে 1, সে মানে 3, মানে 213, তাই না? তা 2 সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, থার্ড পারসন সমান আমরা। পুরাতন বোর্ড বই ব্যাস বাক্যটা এভাবেই দেয়া আছে, তুমি আমি সে, তুমি আমি সে। তবে পরীক্ষা যদি এটা আসে আমরা শব্দটির ব্যাস বাক্য কি, এটা কিন্তু 9th নতুন বোর্ড বইয়ে এটা কিন্তু দেয়া নাই। এটা একশেষ দ্বন্দ্ব বলতে কোনো কিছুই নাই। হ্যাঁ, আমরা, সুতরাং এটা হলো তুমি আমি ও সে সমান আমরা, এটা টিক দিয়ে চলে আসবা। ঠিক আছে? কারণ পুরাতন বোর্ড বই এটা দেয়া আছে, ভুল দেয়া আছে, ভুলটারই সঠিক টিক দিয়ে চলে আসবা। তুমি আমি ও সে সমান আমরা, তুমি আমি ও সে সমান আমরা। পুরাতন বোর্ড বই স্টাইলে টিক দিয়ে চলে আসবা। তবে শুদ্ধ কিন্তু এটা সে, তুমি ও আমি সমান আমরা, কিন্তু কিছু করার নেই, তোমার এটাই টিক দিয়ে চলে আসবে, তুমি আমি ও সে সমান আমরা। ক্লিয়ার সবাই? কি টাকা দিয়ে হেডফোন কিনলাম নাসির স্যারের ক্লাস করার জন্য, এখন কারেন্টই থাকে না, কেমনটা লাগে? এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা কইলা তোমরা? এটা কোনো কথা কইলা? এবার দেখো এইখানে কিন্তু ব্যাখ্যাটা আমি কিন্তু তোমাদের সুন্দর মতো দিয়েছি। দেখো এখানে আবার দিতে, আমরা মূলত নিত্য সমাস। 9th নতুন বোর্ড বই এটা নিত্য সমাস। আমরা মূলত কোন সমাস? নিত্য সমাস। যদি পরীক্ষা আসে আমরা এটি কোন সমাস, তুমি চারটা অপশনের মধ্যে নিত্য সমাস খুঁজবা। কোন অপশন যদি নিত্য না থাকে তখন একশেষ দ্বন্দ্ব টিক দিয়ে আসবা। যদি অপশনে একশেষ দ্বন্দ্বও আছে আবার নিত্য সমাসও আছে তাহলে অবশ্যই তুমি নিত্য সমাসে টিক দিয়ে চলে আসবা। ক্লিয়ার? দেখো পরীক্ষায় অপশন নিত্য সমাস না থাকলে একশেষ দ্বন্দ্ব হবে। ক্লিয়ার?
এই যে তোমরা, 92, আপনারা, আমাদের, আপনাদের, এগুলো সবই হলো একশের দ্বন্দ্বের